আজকে আমার অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এই অনুষ্ঠানে। সাদ্দাম, আপনার কাছে প্রথম প্রশ্ন, মানে ডাকসু নির্বাচনে 80% ভোট পড়েছে, 40,000 ভোট ছিল তার মধ্যে, এবং জাকসু নির্বাচনে বোধহয় 60-65% ভোটের কথা বলা হচ্ছে, 11,000 ভোট ছিল, 8,000-এর মতো ভোট পড়েছে। তাহলে ছাত্রলীগ ছাড়া কিংবা আরো বৃহত্তর পরিসরে যদি বলি, আওয়ামী লীগ ছাড়া যে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব, উৎসব মুখর পরিবেশে সম্ভব, তার একটা মহড়া বা তার একটা প্রমাণ হিসেবে তো আমরা ধরতে পারি জাকসু নির্বাচনকে। ধন্যবাদ। প্রথমে বলি 75% কেন, বাংলাদেশের সামরিক স্বৈর শাসকদের সময় 110% ভোট দেখানোর রেকর্ডও কিন্তু আছে। তো সে কারণে আমি এটিকে নির্দিষ্ট কোনো প্যারামিটার মনে করি না। আরেকটি হচ্ছে যে আমাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কিন্তু অনেকগুলো শর্ত আছে। এক হচ্ছে যে প্রার্থী অন্তর্ভুক্তিমূলক হতে হবে, রাজনৈতিক সংগঠন অন্তর্ভুক্তিমূলক হতে হবে, নির্বাচনের পরিবেশটি আপনার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, এবং একই সঙ্গে ফলাফলটিও কিন্তু আপনার ত্রুটিপূর্ণ যেন থাকে সেটা নিশ্চিত করতে হবে। তো এবারের যে ফলাফলটি আছে এটির কোনো শর্তই তো এটি পূরণ করতে পারেনি। আপনার রাজনৈতিক মতের কারণে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। এবং নির্বাচন পরবর্তী অবস্থা যদি আমরা দেখি যে এই শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ তো এই নির্বাচনের কোনো পার্ট নয়, তারপরও অন্যান্য যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এমনকি ইসলামী ছাত্র শিবির দুপুর বেলাতেও তাদের যদি সংবাদ সম্মেলন দেখেন, নির্বাচন প্রক্রিয়াকে কিন্তু তারাই প্রশ্নবিদ্ধ করেছে। আরেকটি হচ্ছে যে আমাদের ফলাফলের যে বিষয়টি যদি আপনি দেখেন যে 75% ভোট দেখানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভোট কেন্দ্র ছিল 8টি, গত বছর 2019 সর্বশেষ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 18টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের মনে আছে যে ভোট কেন্দ্রগুলোতে সন্ধ্যা পর্যন্ত, বিশেষ করে মেয়েদের হল সন্ধ্যা পর্যন্ত ভোটের লাইন আমরা দেখেছি। এবার কিন্তু দুপুরের পরে, আপনি যদি সংবাদ মাধ্যমে দেখেন, দুপুরের পরে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে সেই অর্থে ভিড় ছিল না। এবং আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা কম, 11,000-12,000 সেখানে ভোটের বুথের সংখ্যা বেশি, কেন্দ্রের সংখ্যাও বেশি, সেখানে কেন্দ্রের সংখ্যা 21টি, প্রত্যেকটি হলে একটি করে কেন্দ্র রয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যদি খবর নেন, আপনি দেখবেন যে 2 ঘন্টার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, সন্ধ্যা 7টা পর্যন্ত সময় সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু সেখানে 67%, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 75%, 80% নানা ধরনের এই পরিসংখ্যান হচ্ছে। এবং সে কারণে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে এই যে এক ধরনের কৃত্রিম ফলাফলটি তৈরি করা হয়েছে। আপনি যদি সাধারণভাবেও দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 800টি বুথে আপনি যদি 5টা করে ভোটও যদি আপনি জালিয়াতির আশ্রয় নেন, প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করেন, কারণ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু জামায়াতি প্রশাসন। কারণ এই বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের টাইম লাইন, ডাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সবারই কিন্তু সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ রয়েছে। সে কারণে পুরো নির্বাচনটিকে ঢেলে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করার প্রেক্ষাপট রচনা করাটা ছিল আরেকটি বিষয়। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে, যে কোনো নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যদি অংশগ্রহণ করতো, যে কোনো নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের ছিল। এবং আরেকটি বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগই তো ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্ব করে। সে কারণে আপনি যখন একটি সাংগঠনিক শূন্যতা তৈরি হয় এবং রাজনৈতিক স্পেসটি ডেমোক্রেটিক ধরনের দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে। আরেকটি হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের এই নির্বাচনটিকে আমরা কিভাবে দেখেছি। আমরা বাংলাদেশ ছাত্রলীগের আমরা বিনয়ের সঙ্গেই বলতে পারি যে বাংলাদেশ ছাত্রলীগের সকল সক্ষমতা ছিল যে আমরা এই নির্বাচনটিকে প্রতিহত করা, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নটিকে আমরা সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখেছি। আমাদের মৌলিক, আমরা ছাত্র সমাজের হিসেবে ছাত্র রাজনীতির গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার প্রশ্নটি এখন সবচেয়ে জরুরি। কারণ গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে ক্যাম্পাসগুলোকে গণতান্ত্রিক করা, শিক্ষার্থীদের স্বার্থের প্রতিনিধিত্ব করা এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা সেটি সম্ভব নয়। শ্রদ্ধাশীল ছিল, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় একটা সহনশীল দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের কাছে আমরা পোষণ করতে চেয়েছি। এবং এই নির্বাচনের ফলাফলটি যদি আপনি দেখেন যে আমাদের আগের কিছু বিষয় যদি আপনি দেখেন যে আমরা এই জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময় বলেছি যে শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক, আমরা সেটি পূরণ করতেছি এবং পূরণ আমরা করেছিও। 11 জুলাইয়ের মধ্যে একটি রেসপন্সিবল সংগঠন হিসেবে আমরা কোটা সংস্কার সমস্যার সমাধান করেছি এবং আমরা বলেছি যে আন্দোলনের রিমোট কন্ট্রোলটা আসলে জামায়াত শিবিরের হাতে। এবং এটিও কিন্তু আপনি দেখুন যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এদের এই ত্রুটিপূর্ণ নিয়ন্ত্রিত নির্বাচনের ফলাফলে যখন ইসলামী ছাত্র শিবিরের বিজয় দিয়ে আপনি দেখেন, তার মানে এই আন্দোলনের পেছনের যে মূল শক্তিটি ছিল, রিমোট কন্ট্রোলটি যাদের ছিল, নেতৃত্ব যাদের ছিল, নেটওয়ার্কিং যারা
করেছে, ঘটনাগুলো যারা সাজিয়েছে, স্ক্রিপ্টটি যারা লিখেছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এবং এই নির্বাচনে আপনি দেখুন যে জুলাই আন্দোলনের সঙ্গে আমার যখন ডাকসু নির্বাচনের আগেও কথা হচ্ছিল এই অনুষ্ঠানে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই, তখনও আপনি বলছিলেন যে ছাত্র শিবির আপনি মনে করেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরকে বিজয়ী করবে। এখন এই যে ছাত্র শিবিরের রাজনীতির যে জনভিত্তি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সেটা বুঝতে তো আপনাদের একটা সমস্যা ছিলই। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে আপনি এখন বলছেন যে অংশগ্রহণমূলক হয় না সকল দল অংশ না নিলে, তো সকল দলকে অংশ না নিতে দিয়ে বা সকল দল অংশ না নিলেও নির্বাচন করবার তো অনেক বড় বড় উদাহরণ আওয়ামী লীগ সৃষ্টি করে গেছে। কাজেই এখন সেটা বলবার কোনো অধিকার আছে কিনা সেই প্রশ্নটাও একটু সাদ্দাম আপনাকে করে তারপরে ইনানের কাছে যেতে চাই। সাদ্দাম, দেখুন, আওয়ামী লীগের সময় আপনি যদি মোটা দাগে পার্থক্যটা দেখেন, আওয়ামী লীগের সময় তো নির্বাচনটি উন্মুক্ত ছিল, সেটি ছাত্র সংসদ হোক, জাতীয় নির্বাচন হোক। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটি বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আজকে আপনি আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, নির্বাচন কমিশন থেকে নিবন্ধনটি বাতিল করেছেন, ছাত্রলীগের ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি। এমনকি আওয়ামী লীগের পক্ষে সমর্থন করার কারণে আপনিও সন্ত্রাসী হিসেবে ঘোষিত হতে পারেন যদি বর্তমান যে সন্ত্রাস বিরোধী আইনটি তারা করেছে সেই ধারাগুলো যদি আপনি দেখেন। তো সে কারণে পরিবেশটি কিন্তু বাংলাদেশে আছে এক ধরনের ফ্যাসিস্ট বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমি সেটি মনে করি না। আরেকটি হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি, বাংলাদেশের ছাত্র সমাজের জায়গা, ভরসার জায়গা হচ্ছে যে মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করার জন্য, সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীরা বিকল্প হিসেবে মনে করে। তো যখন বাংলাদেশ ছাত্রলীগের বিকল্পটি শিক্ষার্থীদের সামনে থাকে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদেরকে নানাভাবে প্রভাবিত করার একটা প্রচেষ্টা সবসময় থাকে। আরেকটি আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের এই ত্রুটিপূর্ণ নিয়ন্ত্রিত নির্বাচনের যে ফলাফল, এটির মাধ্যমে অবশ্যই একটি চ্যালেঞ্জের জায়গা আছে, সংখ্যার জায়গা আছে, সেটিকে অবশ্যই রাজনৈতিক সচেতনতার ভিত্তিতে দেখতে হবে। কিন্তু আমি এটি মনে করি যে এটি বরং একটা বিগিনিং অফ দ্য এন্ড, আসলে শেষের শুরু। ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি যে শেষের শুরু, সেটির একটি আমরা এই নির্বাচনের পরবর্তী প্রতিক্রিয়াতে আমি মনে করি যে ভবিষ্যতে এটি একটি মৌলবাদের বিরুদ্ধে, ছাত্র শিবিরের রাজনীতির বিরুদ্ধে একটি ব্যাপক ছাত্র সমাজের ছাত্র শিবিরের যে নেটওয়ার্কিং, তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স, এটি কানেক্টিভিটি, এটি তো প্রভাব রেখেছে। কিন্তু আরেকটি হচ্ছে প্রতারণার রাজনীতি। আপনি বিশ্বাস করেন একটা ধর্মীয় রাজনীতিতে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিসরে আপনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন লিবারেল ডেমোক্রেসির বার্তা নিয়ে। আপনি বিশ্বাস করেন নারী একটি নির্দিষ্ট পোশাকের মধ্যে আবৃত থাকবে, আপনি নির্বাচনে পোর্ট্রে করার জন্য ভিন্ন ধরনের বাস্তবতা গ্রহণ করছেন। এবং আপনি দেখুন যে আপনি প্রথম আলো রিপোর্টে যদি দেখেন যে ছাত্র শিবিরের আরেকটি সহযোগী সংগঠন, সিস্টার কনসার্ন বলতে পারেন, যে ইসলামী ছাত্রী সংস্থা, তাদের সঙ্গে কর্মকাণ্ড একই সঙ্গে করবে কিনা, নির্বাচনের কর্মকাণ্ড একসঙ্গে পরিচালনা করবে কিনা, এটার জন্য জামায়াতের আমিরের অনুমতি নিতে হয়। তার মানে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কি ধরনের ক্যাম্পাস জীবন পাবে, কি ধরনের সাংস্কৃতিক বার্তা পাবে, মানুষ হিসেবে তার যে অধিকার রয়েছে, লিঙ্গীয় বৈষম্যের একটা সমাজের যে স্বপ্ন আমরা সবাই দেখি, সেটি আসলে এখন এই তাদের যে লেজুর ভিত্তিক রাজনীতি কিংবা তাদের ধর্মীয় রাজনীতি যারা মূল নেতৃত্বে আছেন, তাদের অনুমতি ছাড়া আসলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা কোনোটি নিশ্চিত করতে পারছেন। এবং এটি তারা কিন্তু বলছে আপনার কাছে এই প্রসঙ্গে। কিন্তু ইসলামী ছাত্র সংস্থা, আপনারা যেমন, ইনান আপনার কাছে আসি এই প্রশ্নটা নিয়ে, যে এই যে হলে আপনারা যখন ছিলেন, আপনাদের মানে দোর্দণ্ড প্রতাপের সময় সবাই ছাত্রলীগ করত, আর এবার নির্বাচনে এটা এমনকি হল সংসদ নির্বাচনের ফলাফলেও পরিষ্কার যে সকলে প্রায় মানে একটা বিরাট অংশ ছাত্র শিবিরকে সমর্থন করছে। আর সাদ্দাম যতই ওই যে নারীকে কি স্বাধীনতা দেওয়া হচ্ছে এসব প্রসঙ্গ এনে ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করতে চাক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রাপ্তবয়স্ক একজন তরুণী, মানে একজন নারী শিক্ষার্থী, তিনি যদি নিজ সিদ্ধান্তে ইসলামী ছাত্র সংস্থা করেন, যেটা ইসলামী ছাত্র শিবিরের ছাত্রীদের উইং, সেটা করেন, সেটা নিয়ে তো আপনি প্রশ্ন তুলতে পারেন না। মানে সেই আদর্শকে যদি তিনি পছন্দ করেন, তো আপনারা একদিকে বুঝলেনই না, আপনারা ভাবতেন সবাই ছাত্রলীগ, এখন দেখছেন সবাই ছাত্র শিবির আর ছাত্রী সংস্থা। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? মানে এই আদর্শের কথা যে কি হবে নারী স্বাধীনতার, এসব প্রশ্ন তুলে তো আসলে কোনো লাভ নেই, কারণ এটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এই রাজনীতির সাথে আপনারা পারছেন না। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজনীতির সাথে পারছি না এই কথাটার সাথে আমি দ্বিমত করছি। কারণ আসলে রাজনীতি কোথায়? রাজনীতি তখনই হবে যখন আপনার
রাজনৈতিক চর্চা করার অধিকার থাকবে, আমাদের সেই অধিকারটুকুই তো কেড়ে নেওয়ার অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগকে একটি কালা কানুনের মাধ্যমে, কালা আইনের মাধ্যমে নিষিদ্ধ করে বেড়াজালে বদ্ধ করে রাখা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমার বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে, সমর্থক হওয়ার কারণে, পদে থাকার কারণে শুধুমাত্র এই অপরাধে আজকে কয়েক লক্ষ ছেলেমেয়েকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মব সন্ত্রাসের শিকার হচ্ছে, সম্মুখীন হচ্ছে, আহত হচ্ছে, এমনকি মেরে ফেলার নজিরও কিন্তু আমরা দেখেছি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই শামীম মোল্লা, ছাত্রলীগের তিনি নেতা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার ক্যাম্পাসে কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল মানসিকভাবে ভারসাম্যহীন, তিনি কখন কোন এক যুগে বরগুনায় একটি ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলেন, এই পরিচয়টি নিশ্চিত হওয়ার পর কিন্তু সেই পাগলকেও এই মব সন্ত্রাস ছাড় দেয়নি, পিটিয়ে মেরে ফেলেছে। তো এরকম একটি বাস্তবতায় রাজনীতি করতে পারছি না বলার থেকে বরং বলা উচিত রাজনীতিটা করতে দেওয়া হচ্ছে না এবং রাজনৈতিক অধিকারটুকু চর্চার সুযোগ দেওয়া হচ্ছে না। আর যে বিষয়টি আপনি বলেছেন, হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সে ছাত্রলীগ করবে, ছাত্রদল করবে, নাকি সে কোনো ধর্মান্ধ গোষ্ঠীর রাজনৈতিক ছায়াতলে যাবে, নাকি সে বাম সংগঠন করবে, এটি একান্তই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সে সংগঠন নাও করলে সেটিও তার ব্যক্তিগত বিষয়। সে কি করবে এই ডিসিশন নেওয়ার সক্ষমতা শুধুমাত্র তারই রয়েছে এবং এই ডিসিশন নেওয়ার অধিকার এবং এই ডিসিশন নেওয়ার জায়গায় ছাত্রলীগ বা আমি বা আপনি বা অন্য কারোই কোনো হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে বলে আমরা অন্তত মনে করি না। তবে এখানে কয়েকটি প্রশ্ন থেকে যায় যে আপনি যে বিষয়টি বলছেন যে হঠাৎ করে এত শিবির থেকে এলো, তারা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তারা যে হুমকি ধামকি দিয়ে, আপনারা যে বিস্মিত সেটা নিয়ে প্রশ্ন করছি। হঠাৎ করে এসেছে তো আমি মনে করছি না, কারণ শিবির তো দীর্ঘ সময় ধরেই সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল। জি, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, এটাকে আসলে সাংগঠনিক কার্যক্রম না বলে চোরাগুপ্তা কার্যক্রম বললেই বেশি শ্রুতিমধুর হয় বলে বা বেশি প্রাসঙ্গিক হয় বলে আমরা মনে করি। তারা যে চোরাগুপ্তা পদ্ধতিতে, বর্ণচোরা পদ্ধতিতে থেকে আজকে সাধারণ শিক্ষার্থীর বেশে এই মেটিকুলাস ডিজাইনের জুলাই ঘটিয়েছে, এটি কিন্তু এখন সারা দেশের কাছে, জাতির কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে। তারা নানানভাবে হলে থাকা শিক্ষার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। বিশেষত ডাকসু নির্বাচন চলাকালীন সময় কিন্তু আমরা অনেক শিক্ষার্থীর সরাসরি বয়ান দেখেছি, সরাসরি তারা মিডিয়ার সামনে কথা বলেছে যে কিভাবে তাদের পরিবারে জামাতের স্থানীয় নেতারা গিয়ে নানান ভাবে সফট থ্রেডিং করে, খুব সুন্দর মিষ্টি ভাষায় থ্রেড করে জামাতের যে সমর্থিত এই ছাত্র শিবির সমর্থিত প্যানেল তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করেছে। এটি কিন্তু অনেক শিক্ষার্থীরা বলেছে এবং বিভিন্ন পত্র পত্রিকা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, আমরা সেটি দেখেছি। এবং অনেক প্রার্থীরা তো সরাসরি অভিযোগ করেছেন, যারা এই জামাতের সাথে বিভিন্নভাবে কানেক্টেড, এই শিবিরের সাথে বিভিন্নভাবে কানেক্টেড, এরকম প্রার্থীরা আমরা সরাসরি দেখেছি। যে আব্দুল কাদের নামে যে ছেলেটি, হেংলা পাতলা একটি ছেলে, সেই ছেলেটিও কিন্তু নিজ থেকেই বলেছে যে জামাতের নেতারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে হুমকি ধামকি দিচ্ছে এবং কিভাবে তারা সফট ট্রেডিং করে শিক্ষার্থীদেরকে বাধ্য করছে যেন তাদের সমর্থিত প্যানেলে ভোট দেয়। একটি রিয়েল সিনারিও ঢাকা ইউনিভার্সিটি। এখন কি এটি বুঝতে হলে আমরা দু একদিন আগেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যান্টিনে একজন মেসিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কারা কাজ করে বয় হিসাবে, যারা খাবারটা সার্ভ করে, আমরা কিন্তু সবাই জানি, আপনি নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, স্টুডেন্ট ছিলেন, আপনি জানেন ওরা খুবই হতদরিদ্র, একেবারে গ্রাম থেকে আসা ছেলে এরাই কাজ করে। তো কে হাফ প্যান্ট পরে খাবার সার্ভ করবে এটা পর্যন্ত এখন তারা ডিসাইড করে দেয় এবং সেই ক্ষেত্রে তারা থ্রেট করে, তারা বিভিন্ন দোকানে জরিমানা করে বেড়াচ্ছে, রীতিমতো একটা মবের রাজত্ব কায়েম করে ফেলেছে। তা সুতরাং এই ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছুটা ভয় আছে, আতঙ্ক আছে, আশঙ্কা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মফস্বল থেকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের একটি কমন গোল বা এইম বা স্বপ্নই থাকে যে সে ভালোভাবে পড়াশোনাটা শেষ করে নিজের একটি ক্যারিয়ার করবে, তার পরিবারের দায়িত্বটা কাঁধে তুলবে, পরিবার যে স্বপ্নগুলো সে বয়ে এনেছে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তার সেই স্কুল জীবন থেকে হাঁটি হাঁটি পাপা করে এই স্বপ্নগুলোকে কিছুটা হলেও যেন সে বাস্তবায়ন করতে পারে, এই চিন্তাটা নিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে। কিন্তু এই যে তাদের স্বপ্ন যেন ধূলিসাৎ না হয়ে যায়, শিবিরের রোষানলে পড়ে, শিবিরের মবতন্ত্রের শিকার হয়ে, শিবিরের মব সন্ত্রাসের শিকার হয়ে শিক্ষার্থীরা যেন নিজেদের শিক্ষা জীবনকে ব্যাহত না হয়, এটাকে রক্ষা করার জন্যই এখন শিবিরের ছায়াতলে থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তাদের কাছে তো কোনো বিকল্প নেই। তারা দেখছে যখনই কেউ কথা বলছে, যখনই কেউ বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলছে, তখনই তার উপরে হামলা হচ্ছে, তাকে দোষর টোষর এই সেই বিভিন্ন
হাঙ্গামা করে ট্যাগ লাগিয়ে কিভাবে মারা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোনো এক সময় হয়তো বা সে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল অথবা ছাত্রলীগের মিটিং মিছিলে গিয়েছে, এরকম ছেলেদেরকেও হলে পেয়ে কিভাবে প্রহার করে, এমনকি প্রচন্ড ইনসাল্টিং ভাবে জুতার মালা পরিয়ে টরিয়ে এই শিবিরের ছেলেরা কিভাবে মপতন্ত্রের বাস্তবায়ন করেছে, কিভাবে মপতন্ত্রের পিকচারাইজ করেছে, আমরা কিন্তু সেটি দেখেছি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের উপরে কি ধরনের অন্যায়, অত্যাচার, অসদাচরণ করা হয়েছে, আপনারাও দেখেছেন, আমরা সবাই দেখেছি। তো সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটি ভয়ের রাজত্ব, একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, মানে এক সময় স্লোগান হতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমরা শুনেছি, আমাদের সময় খুব বেশি দেখার সুযোগ হয়নি, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা মূলত বিদ্যানন্দিনী শেখ হাসিনার শাসনামলেই হয়েছে। তো এই কারণে শিক্ষা সন্ত্রাস একসাথে চলতে পারে না, এরকম একটি স্লোগান নাকি বিশ্ববিদ্যালয়গুলোতে একসময় হতো। এটি দেখার মতো দুর্ভাগ্য আমাদের হয়নি, কিন্তু এখন কিন্তু আবার এরকম একটি বাস্তবতা বিশ্ববিদ্যালয়গুলোতে চলে এসেছে যে শিক্ষার্থীদের মুখে এই স্লোগান আবার শোনা যাচ্ছে যে শিক্ষা সন্ত্রাস একসাথে চলতে পারে না। শেখ হাসিনা সামরিক, আমি এখানে একটু ইনানকে থামাই, যে মানে নানা রকম কৌশলের কথা এসেছে ইনানের কথায়। এক, চোরাগোপ্তা, যেই কথা কিন্তু ছাত্রদল ক্যাম্পেইনে ব্যাপকভাবে বলেছে, গুপ্ত রাজনীতির কথা, কিন্তু ছাত্র শিবিরের জনপ্রিয়তা, সমর্থন, ভোট তাতে কমাতে পারে নাই। তো সেই রাজনৈতিক কৌশল নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন ইনান, তেমনি তিনি বলেছেন যে সাধারণ শিক্ষার্থীরাও একরকমের সার্ভাইভালের জন্য ভয়েও হয়তো ছাত্র শিবিরকে সমর্থন করছেন। আবার তিনি যখন ওই যে এখন কিভাবে ছাত্রলীগের সাথে কোনোভাবে যুক্ত ছিল ভাবলেও ছাত্রদের পেটানো হচ্ছে, তখন আমার মনে পড়ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ডাকসু নির্বাচনের এই বিজয়কে কিন্তু ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি আবরার ফাহাদ যাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বুয়েটে ছাত্রলীগ নেতা কর্মীদের হাতে পিটিয়ে মারা হয়েছিল যেই ছেলেটিকে, সেই আবরার ফাহাদের উদ্দেশ্যে সে মানে সাদিক কায়েম এই বিজয়কে উৎসর্গ করেছেন। কাজেই কৌশলের তো নানা রকম কথা হচ্ছে। সর্বশেষ যে কৌশলের কথা শুনলাম মির্জা আব্বাসের মুখে, সেটা হচ্ছে আপনারা ছাত্র শিবিরকে জিতিয়ে দিয়েছেন, ছাত্রলীগের ভোট দিয়ে মির্জা আব্বাস মনে করছেন না হলে ছাত্র শিবিরের এত ভোট থাকতে পারে না। আপনাদের কৌশলই আপনাদের কাছে ফেরত আসছে কিনা, যে পেটানোর রাজনীতি শুরু করেছিলেন সেটা আপনাদের এখন পিটিয়ে মারছে কিনা সেই প্রশ্ন। আর এই প্রশ্ন সাথে যে আপনারাই এখন ছাত্র শিবিরের পাশে দাঁড়াচ্ছেন কিনা, মির্জা আব্বাসের মতো নেতা সেই সন্দেহ না হলে কেন করছেন? ধন্যবাদ। আমরা কিন্তু বলছি যে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আগ্রহের জায়গাটি ছিল না, কারণ আমরা বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করার বিষয়টি আমাদের জন্য সবচেয়ে জরুরি। কারণ আপনি দেখুন, যারা আজকে নির্বাচনে এখানে ডেমোক্রেসি তো অবশ্যই কম্পিটিটিভ ডেমোক্রেসি হতে হবে, যারা এখানে আজকে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু সরকারি দল, সেটি ইসলামী ছাত্র শিবির হোক, সেটি এনসিপির বাকশাস হোক আর ছাত্রদল হোক। এবং এটির মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা দেখুন যে জুলাই বিপ্লব আন্দোলনের তারা তাদের ভাষায় স্টেক হোল্ডার ছিল এনসিপি, তাদের ছাত্র সংগঠন, তারা কিন্তু রীতিমতো প্রত্যাখ্যাত হয়েছে, এক ধরনের ভূমিধস পরাজয়ের শিকার হয়েছে। ছাত্র দল যেটি বিএনপি, বাংলাদেশের অনেক বড় একটি রাজনৈতিক দল, তারাও কিন্তু একটা শোচনীয় পরাজয়ের শিকার হয়েছে। তো শিক্ষার্থীরা কিন্তু রায় দিচ্ছে। আমি মনে করি যে এই ত্রুটিপূর্ণ এই নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা তো স্বাভাবিকভাবে প্রায়োরিটির ভিত্তিতে তাকে রায় প্রদান করতে হয়, এবং সেটির মাধ্যমে তারা কিন্তু ইতিমধ্যেই যেহেতু ছাত্রলীগের যেটি শিক্ষার্থীদের জন্য সহজ স্বাভাবিক একটি পছন্দ হওয়ার সুযোগ ছিল, এই ছাত্রলীগকে যেহেতু আপনি নির্বাচনের বাইরে রেখেছেন, তো শিক্ষার্থীরা তো কাউকে না কাউকে পরাজিত করতে হবে। এবং সেটিরও একটি রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাস ধরে যে ধরনের চাঁদাবাজি রাজনীতি হয়েছে, দৌরাত্মের রাজনীতি হয়েছে, সুপারিশের রাজনীতি হয়েছে, মব সন্ত্রাস, পিটিএ মারার ঘটনাগুলো ঘটেছে, সেটিরও কিন্তু এক ধরনের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আর আপনি আরেকটি যেটি বলছেন সেটি হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের কৌশল, আমাদের কৌশল যেটি সেটি আমরা স্পষ্ট করে আমরা বলেছি যে আমাদের লক্ষ্য প্রায়োরিটি কি। আর বিএনপির একজন জাতীয় নেতা, তার প্রতি সম্মান রেখেই বলছি যে এটি সঠিক নয়, এবং এটি সঠিক না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, সেটা হচ্ছে আপনি দেখবেন যে জগন্নাথ হল, যেই হলটি আপনি বলতে পারেন যে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের কারণে, আদর্শিক কারণে, বৈচিত্র্যের কারণে এই হলটি আমাদের রাজনীতি এবং আমাদের আদর্শের জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটি শক্তিশালী জায়গা করে রয়েছে ভাবে যদি বলি, সেখানে সেই হলেও কিন্তু ছাত্রদলের প্রার্থী তাদের নিয়ন্ত্রিত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সেই নির্বাচনে জিএস পদে ছাত্র ইউনিয়নের যিনি রয়েছেন তিনি ভোট বেশি পেয়েছেন। তো এদিক থেকে এটি বলার কোনো কারণ নেই যে আলোচনাটি তিনি নিয়ে এসেছেন, এটি সম্পূর্ণভাবেই আমি মনে করি যে তাদের বরং আত্মবিশ্লেষণে যাওয়া উচিত যে কি কারণে এই শোচনীয় পরাজয়ের শিকার হলো। এবং আরেকটি প্রাসঙ্গিকতা এই নির্বাচনের মাধ্যমে এসেছে, সেটি হচ্ছে যে
এই মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করার জন্য, বাংলাদেশে অন্ধকারের রাজনীতিকে প্রতিহত করার জন্য, এবং জামায়াত বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি যেটি সবাই বলার চেষ্টা করে যে যেই রাজনীতি, যে নেটওয়ার্কিং তারা করে, কোচিং সেন্টার ভিত্তিক রাজনীতি, অর্থায়নের রাজনীতি, ওয়েলফেয়ার পলিটিক্স রাজনীতি, ব্যাংক থেকে সরাসরি অর্থ সহযোগিতার রাজনীতি, শিক্ষার্থীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে সহযোগিতা করার রাজনীতি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি সহযোগিতা, যে কাজগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা, সেই জায়গায় আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না হয়ে ছাত্র শিবির প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে যেটা করার কথা সেটি তারা না করে আউটসোর্সিং করার মতো করে ইসলামী ছাত্র শিবির দিয়ে করাচ্ছে, এবং সেটির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে তাদের এঙ্গেজমেন্ট, এক ধরনের ক্রেডিট ট্রান্সফারের রাজনীতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে। যেটি দেখুন যে আপনি ফিল্টার দেওয়ার কথা যদি আপনি বলেন, খাট দেওয়ার কথা যদি বলেন, তো এই কাজগুলো তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বড় বিষয় কি? শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আত্মমর্যাদা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সে তার অধিকার পাবে, এটি তো তোষামোদের কোনো বিষয় নয়, এটি দান বা করুণার কোনো বিষয় নয়। কিন্তু আজকে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইসলামী ছাত্র শিবিরের কাছে ক্রেডিট ট্রান্সফার এবং আউটসোর্সিং এর রাজনীতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু নয়, বাংলাদেশের তরুণ প্রজন্মকে অপমান করছে, মর্যাদাকে আঘাত করছে, নাগরিকতা যে বোধ রয়েছে সেটিকেও আঘাত করছে বলে আমি মনে করি। বিভ্রান্ত করার সুযোগ আছে বলে আমি মনে করি না, বরং আমি দৃঢ়তার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রচন্ড আস্থা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই লড়বে, এবং আমি আজকে এখানে এই প্রকাশ্যেই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই জামায়াত শিবিরের অপরাজনীতি, ধর্মান্ধ রাজনীতি, নারীদেরকে বোতলবন্দি করা রাজনীতি, এবং যে কৌশলের রাজনীতি তারা প্রকাশ্যেই বলছে এটি তাদের কৌশল, এটি তাদের আদর্শ নয়। এই মোরাল পুলিশিং এর ঘটনাগুলো যখন ঘটবে, বিশ্ববিদ্যালয়গুলোকে যখন বিশ্ববিদ্যালয় হিসেবে না রেখে পার্টি অফিসে পরিণত করা হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে যখন এক ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার চেষ্টা করা হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে যখন মানুষের, বাংলাদেশের জন্য যেটি প্রয়োজন সেটি নয়, বরং বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করা হবে তাদের রিক্রুটিং সেন্টার হিসেবে, তাদের রাজনীতির ইনকিউবেশন সেন্টার হিসেবে যখন বিশ্ববিদ্যালয়গুলোকে বিস্তার করার চেষ্টা করা হবে, তার বিরুদ্ধে দেখবেন যে দল মত নির্বিশেষে শিক্ষার্থীরাই সেটি প্রতিরোধ গড়ে তুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই তাদের যে অপরাজীয় লড়াই, মৌলবাদের প্রতিরোধ করার বিরুদ্ধে তাদের যে স্পর্ধা রয়েছে, সাহস রয়েছে, আধুনিকতা প্রগতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আগ্রহ রয়েছে, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেটি জবাব দেবে। এবং এ কারণে আমি বলছি যে এটি আসলে ছাত্র শিবিরের শেষের শুরু, কারণ ছাত্র শিবিরের যে রাজনীতি রয়েছে সেটি মৌলিকভাবেই দুর্বল। কারণ আপনি দেখুন যে তারা রাজনীতি করছে, এবং রাজনীতি তো সততায় ভরা, প্রতারণায় পরিপূর্ণ, এবং এটির কারণে ইনফিল্ট্রেশনের ঘটনাগুলো ঘটে, এবং এটির মাধ্যমেই তারা তাদের মূল রাজনৈতিক এজেন্ডাকে বাইরে রেখে শিক্ষার্থীদের কাছে যেরকম করে গ্রহণযোগ্য করা যায় মার্কেটিং কৌশল, তাদের এই মার্কেটিং কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করে। কিন্তু আমি মনে করি যে এই বিষয়টিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিরোধ গড়ে উঠবে। এবং এই আজকে দেখুন যে ছাত্রলীগের প্রাসঙ্গিকতা আপনি যদি দেখেন, যে আপনি বলছেন যে 75% কাউন্ট দেখিয়েছে, ঘটনাটার কোনো উত্তর দিলেন না। আবরার ফাহাদের রাজনীতিকে কি বিশ্ববিদ্যালয়গুলো ফিরিয়ে আনতে চাইবে? মানে আবরার রাজনীতিকে দেখুন, আবরার ফাহাদের মৃত্যু তো অবশ্যই মর্মন্তুদ, এবং আমরা দেখুন আওয়ামী লীগ সরকার কি করেছে। আওয়ামী লীগ সরকার তো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিল, যে কারণে কিন্তু যারা সেটির সঙ্গে অভিযুক্ত হয়েছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়েছে, সবাইকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। বরং বিপরীতে দেখেছি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যারা অভিযুক্ত আসামি, তাদের পক্ষে কিন্তু ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দই কিন্তু তারা আইনজীবী হিসেবে থেকেছে এবং মুক্তির জন্য তারা চেষ্টা করেছে। আরেকটি দিক হচ্ছে যে আমি মনে করি এটি নিয়ে আরো তদন্ত করার সুযোগ রয়েছে। যদি দেখেন যে এই ঘটনাগুলোর সঙ্গে আপনি দেখবেন যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং নির্যাতনের ঘটনাগুলো ঘটলো, এটির সঙ্গে যে ছাত্র শিবির সম্পৃক্ত রয়েছে, তারা যে আক্রমণাত্মক ভূমিকায় থেকেছে, এবং শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে ধরনের বিশেষ করে আবাসন সংকটের কারণে যে ধরনের নেতিবাচক প্র্যাকটিস গুলো মাঝে মাঝে হচ্ছিল, এবং সেগুলোর সঙ্গে যে ছাত্র শিবিরের সম্পৃক্ততা রয়েছে, তারা আক্রমণাত্মক থাকা, শিক্ষার্থীদের উপর চড়াও হওয়া, তাদেরকে শারীরিকভাবে আঘাত করা, যে কারণে এটিও মনে করার কোনো সুযোগ আছে যেটি হয়তো আবরার ফাহাদের ঘটনাটি যখন আমাদেরকে স্তব্ধ করেছিল, আমরা আপ্লুত হয়েছিলাম, সে সময় হয়তো আমরা অনেক প্রশ্নের জবাব পাইনি। কিন্তু আজকে ছাত্র শিবিরের যে ইনফিল্ট্রেশনের কৌশল, নিজেরা অপরাধ করে তার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেওয়ার যে কৌশল, সেটি তো অবশ্যই সেটি নিয়ে একটি প্রশ্নের সুযোগ আছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই লেজুর ভিত্তিক রাজনীতি চায় না। আমাদের যদি লেজুর ভিত্তিক কোনো দুর্বলতা থেকে থাকে, ত্রুটি থেকে থাকে, আমরা সেটিকে অতিক্রম করার চেষ্টা করবো। কিন্তু আজকে দেখুন, আজকে যে উদাহরণগুলো ইতিমধ্যেই দেয়া হচ্ছিল, যে লেজুর ভিত্তিক রাজনীতিকে কিন্তু আরো বেশি সম্প্রসারিত করার চেষ্টা করা হচ্ছে। প্যানেল ঠিক করে দিচ্ছে মূল রাজনৈতিক দল, এমনকি তার পরিবার রয়েছে, অভিভাবক রয়েছে, তার গ্রামে গঞ্জে মফস্বলে, তাকে কিভাবে কখনো কনভিন্স করে, কখনো আতঙ্ক দিয়ে, কখনো হুমকি চড়িয়ে, এটি যেন একটি মূল রাজনৈতিক দলগুলোর আমাদের মেইন স্ট্রিম পলিটিক্স এর এক্সটেনশন হিসেবে বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের স্বার্থ, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এটি তো সবচেয়ে বড় পরিচয়। তার বিকাশ হবে, লেখাপড়া করবে, তার ভালো ক্যারিয়ার তৈরি করার
নিঃশুল্ক থাকবে, বিশ্ববিদ্যালয় রিসার্চ ইউনিভার্সিটি পরিণত হবে। সেই বিষয়গুলোকে পাশ কাটিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু রাজনীতির একটি আপনার নিজস্ব রাজনীতি, আপনি বড় রাজনৈতিক নেতা হবেন, আপনার দলের স্বার্থ রক্ষা করা হবে, এটিকে করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি কিন্তু ব্যবহার করার চেষ্টা করছেন। সেটির একটি নমুনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আমরা মনে করি যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নয়, আমাদের বিশেষ করে আপনি এই 5ই আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতি, আমি ছাত্রলীগের প্রাসঙ্গিকতার প্রসঙ্গটি বিশেষ করছি, সেটি হচ্ছে দেখুন আজকে 5 আগস্টের পরে বাংলাদেশে মবের শাসন চালু হয়েছে, মবের মুল্লুক চালু হয়েছে, নারীরা নিপীড়নের শিকার হয়েছে, মোরাল পুলিশিং এর ঘটনা বেড়েছে, গোটা দেশব্যাপী মাজারগুলোতে আক্রমণ করা হয়েছে, মন্দিরে আক্রমণ করা হয়েছে, সংখ্যালঘুরা নির্মম নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে। আপনি দেখুন যে আজকে কিন্তু যে বৃহত্তর সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধটা হওয়ার কথা ছিল ছাত্রদের তরফ থেকে, সেটি কিন্তু কিছুটা মাত্রা অনুপস্থিত রয়েছে। এবং এই কারণে আমি মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগকে দমন পীড়নের মাধ্যমে এই নিস্তব্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা, এটি হচ্ছে যে এই প্রশ্নগুলো যেন না আসে, পাল্টা প্রশ্ন তৈরি না হয়, যে ইসলাম ও ফ্যাসিজমের রাজনীতি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই ক্ষমতার ভরকেন্দ্রকে যেন প্রশ্ন না করা যায় বাংলাদেশে, সেই কারণে কিন্তু এই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে। কিন্তু এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধীরে ধীরে রুখে দাঁড়াবে। আরেকটি হচ্ছে যে প্রতারণা রাজনীতির কারণে কারণ আমি ইনানকে এই প্রশ্নটা করতে চেয়েছিলাম যে সত্যি রুখে দাঁড়াবে। আমার বিশ্লেষণ তো বলে যে মানে শুধুমাত্র ডাকসু জাকসু নয়, চাকসু রাকসু সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেই ছাত্র শিবির বিপুল বিজয় অর্জন করবেন। এবং মানে তো তাকে এই ফলাফলটাকে আপনারা কিভাবে দেখছেন? মানে রুখে দাঁড়ানোর প্রসঙ্গ আসছে কোত্থেকে? বাংলাদেশের ছাত্র সমাজ আসলে ব্যাপক উৎসাহে, বিপুল উৎসাহে এবং বিপুল পরিমাণ ভোটে ছাত্র শিবিরকে গ্রহণ করছে। ধন্যবাদ। দেখুন, একটি কারচুপির নির্বাচন, ডাকসু নির্বাচন আমি বলবো সরাসরি কারচুপির নির্বাচন। এখানে স্মার্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা স্মার্ট ইলেকশন মেকানিজমের মধ্য দিয়ে ছাত্র শিবিরের এই প্যানেলকে বিজয়ী করা হয়েছে এবং ভালো সংখ্যক ভোটেই বিজয়ী করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে ব্যালট, কখনো ইতিহাসে এরকম নজির রয়েছে কিনা আমার জানা নেই, ব্যালট ছাত্র শিবিরের একজন কর্মী সমর্থক বা হোয়াটএভার ইজ, সে কিন্তু ভোট কেন্দ্রের বাইরে নিয়ে এসে তার ব্যালট পূরণ করছে। এবং শোনা যায় যে বিভিন্ন ভাবে ছাত্র শিবিরের যারা ডাইহার্টেড অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের কাছে ডাবল ব্যালট, ট্রিপল ব্যালটও আগে থেকে সরবরাহ করা ছিল। এবং সম্প্রতি ডাকসুতে একজন জিএস ক্যান্ডিডেট, গতকালই তার ফেসবুক পোস্ট আমরা দেখছিলাম, তিনি কিন্তু লিখেছেন যে ডাকসু ভোটের 2 দিন আগে অর্থাৎ 7 সেপ্টেম্বর রাতে একটি প্রেস থেকে, একটি অখ্যাত প্রেস থেকে ছবি তোলা কয়েক হাজার এই যে ডাকসু নির্বাচনের ব্যালট, সেটির ছবি এবং ভিডিও, কিন্তু গতকাল ডাকসুরই একজন জিএস ক্যান্ডিডেট ছিল, সে ভালো ভোটও পেয়েছে, মেবি মোর দ্যান 4000 ভোট এই প্রার্থী পেয়েছে। সে কিন্তু সেই ভিডিও এবং ছবি দিয়ে উল্লেখ করেছে যে কিভাবে এই ব্যালট গুলো, এই হাজারের উপরে ব্যালট গুলো আগে থেকেই বাইরে চলে গিয়েছিল। এগুলো কিন্তু ভাববার বিষয়। এবং তারা যে স্মার্ট ইলেকশন মেকানিজম ইঞ্জিনিয়ারিং করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটা অবয়ব সৃষ্টির চেষ্টা করছে, একটা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করছে যে ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে দেশের ছাত্র সমাজ বা ছাত্র শিবিরে দেশের ছাত্র সমাজ, সেটি কিন্তু খুব দ্রুতই জনগণের কাছে উন্মোচিত হবে এবং শিক্ষার্থীরা এই বিষয়গুলো বুঝতে পারবে। এমনকি ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে কিভাবে শিক্ষক যারা বিভিন্ন বুথে দায়িত্বে ছিলেন কিংবা যারা দায়িত্বশীল জায়গায় নিয়োজিত ছিলেন, তারাও কিন্তু এই জামাত শিবিরের সাথে ট্যাগিং ছিলেন, অ্যাড হয়েছিলেন এবং তারা কোনো এক সময় হয়তো বা শিবিরের কর্মী ছিলেন, অথবা এখন জামাতের রাজনীতির সাথে যুক্ত, অথবা হিজবুত তাহরিরের সাথে কানেক্টেড। আমরা কিন্তু সেগুলোর প্রমাণ দেখেছি। এবং যারা সোকল লিবারেল টিচার, যেমন টিএসসি তে একজন ভদ্রমহিলা আমাদের শিক্ষিকা মোনামি, ওনার একটা ভিডিও দেখলাম যে উনি ছাত্র দলকে সরাসরি বলছেন, ছাত্র দলের এজিএস প্রার্থী ছেলেটা যতদূর মনে পড়ে মায়ের সম্ভবত, সেই ছেলেকে উনি বলছেন যে তোমরা ছাত্র দলের যারা আছো তারা এখানে আসবে না, দিস ইজ ওপেন। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে কিন্তু এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, এই যে জালিয়াতির কারচুপির 2 নম্বরের এই ছাত্র সংসদ নির্বাচনগুলো, এগুলো কখনোই বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী কারা হবে, বাংলাদেশের ছাত্র সমাজের ম্যান্ডেট কারা বহন করবে, বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব কারা দেবে, বলবে বাংলাদেশের ছাত্র সমাজের অধিকারগুলোকে কারা রক্ষা করবে, সেটির নির্ধারক হবে বলে আমরা কোনোভাবেই মনে করি না। এবং আরেকটি যে বিষয় আপনি বলেছেন প্রতিরোধের বিষয়, হ্যাঁ প্রতিরোধ হবেই, প্রতিরোধ হতেই হবে। মানুষ জাগছে, মানুষ জাগবে এবং এদেশের শিক্ষার্থীরাও তাদের যে কিছু ভুল
অনেক ক্ষেত্রে হয়েছে, সেগুলো বুঝতে পারছে, সেগুলো আরো বুঝবে, এবং সবার হৃদয়ের কোণে যে একটি কথা ভেসে উঠছে বা বাড়ছে যে আগেই ভালো ছিলাম, এর থেকে শেখ হাসিনাই ভালো ছিল, এই বিষয়টি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের মধ্যে ক্রমেই স্পষ্ট হচ্ছে এবং ক্রমেই ফুটে উঠছে। এবং শিক্ষার্থীরা অবশ্যই এই ধরনের মব সন্ত্রাস, মব কালচারের বিরুদ্ধে গিয়ে এক পর্যায়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে, নিজেদেরকে রক্ষার স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে প্রতিচ্ছবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোকে রক্ষার স্বার্থেই না শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে। কারণ শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে, আপনি কম্পেয়ার করার সুযোগটা দিতে হবে। কম্পেয়ার করার সুযোগটা কিন্তু এই 13 মাস তারা পেয়েছে, কম বেশি কম্পেয়ার তারা করেছে। এখন দীর্ঘ 16 বছর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশ চালিয়েছেন। 16 বছর আগে যেই ছেলেটির বয়স ছিল 6 বছর, 7 বছর, শিশু ছিল, সেও কিন্তু এখন গ্রাজুয়েশন প্রায় কমপ্লিট করে ফেলেছে। সুতরাং সে দেখার সুযোগ পায়নি যে শেখ হাসিনার আমল কিংবা ছাত্রলীগের সাথে অন্যান্যদের আমল কিংবা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর যে পার্থক্য, সেটি তো আসলে তারা খুব বেশি দেখার সুযোগ পায়নি। এই সুযোগটি তারা এখন পাচ্ছে এবং ক্রমান্বয়ে তারা তাদের জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারছে, তারা বিষয়গুলোকে বুঝতে পারছে, এবং এটি সময়ের সাথে সাথে এই ভুল বোঝাগুলো, এই কম্পারিজন গুলো, যে কে বেটার, কে বেস্ট, কে গুড, এগুলো তারা আরো বুঝতে পারবে। এবং এগুলো বোঝার সাথে সাথে এই যে ধর্মান্ধ গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, এদের বিরুদ্ধে এরা তৎপর হবে এবং একটি প্রতিরোধ অবশ্যই গড়ে উঠবে। এবং এই প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশে যে ধর্মান্ধ গোষ্ঠীর রাজনীতি রয়েছে, ধর্মান্ধ গোষ্ঠীর বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার যে অপচেষ্টা রয়েছে, এর চিরস্থায়ী কবর রচিত হবে। সেদিন কিন্তু আসলে খুব বেশি দূরে নয়। আমরা সেই দিনের আলোকছটা ইতিমধ্যেই প্রত্যক্ষ করতে পারছি এবং সারা দেশে এর প্রতিফলন খুব শীঘ্রই হবে। সাদ্দাম, এই যে আপনি আপনার কথার শুরুতেই বলেছিলেন, মানে আলোক ছটার কথা বলে শেষ করলেনই না, আর আপনি আপনার শুরুতেই বলেছিলেন আপনারা চাইলেই নাকি ডাকসু নির্বাচন প্রতিরোধ করতে পারতেন। আপনি তো নিশ্চয়ই দেখেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনকি প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন, সেই বৈঠকেও রাজনৈতিক দলগুলো তার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন যে আপনারা ষড়যন্ত্র করছেন জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেওয়ার। কারণ জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া ঘটে যেতে পারে, সেটা তো একটা আপনাদের আশঙ্কারই জায়গা। তো আপনারা কি সেই যে মানে যেই আপনাদের এই যে জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেওয়ার যে উদ্যোগ, সেটাকে খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছে। তো এরই অংশ হিসেবে আপনারা সারা দেশে মানে এত মিছিল শুরু করেছেন। মানে আমি একটু আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউবে বিখ্যাত ব্যক্তি, ব্যাপক প্রভাবশালী, তার আমি স্ট্যাটাস দেখছিলাম, বগুড়াতেও মশাল মিছিল করে ফেলেছে আওয়ামী লীগ। মানে আপনারা এই ষড়যন্ত্র করছেন এখন যে জাতীয় নির্বাচনটা ঠেকিয়ে দেবেন। দেখুন, আমরা তো বরং লড়াই করছি জাতীয় নির্বাচন আদায় করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে ভোটারদের রায়ের প্রতিনিধিত্ব থাকবে, প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশের সার্বিকভাবে আমরা ক্ষমতাসীন হবো, আরেকটি রাজনৈতিক দল ক্ষমতাসীন হবে সেটি নয়। বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, স্থিতিশীলতা থাকবে, প্রতিযোগিতামূলক গণতন্ত্র থাকবে, মানুষের বাছাই করা থাকবে। তো বরং এই দখলদার সরকার যেটি করছে সেটি তো নির্বাচনটি, আপনি আওয়ামী লীগকে বাইরে রেখে আপনি একটি নির্বাচনের ট্যাগ লাগাতে পারেন, কিন্তু এটি তো আসলে নির্বাচন নয়। আওয়ামী লীগ তো বরং নির্বাচন করার চেষ্টা করছে, যেটি সত্যিকার অর্থে জাতীয় নির্বাচন হবে এবং এটি হবেই। আমি আপনাকে এটি জোরের সঙ্গে বলতে পারি, আপনি যদি একটি নির্বাচন করেন আওয়ামী লীগকে বাইরে রেখে, জোর জবরদস্তি করে, সেখানে সেটি কোনো অবস্থাতেই যে গণতান্ত্রিক বৈধতা, নৈতিক বৈধতা, আন্তর্জাতিক বৈধতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা, এর কোনো কিছুই নিশ্চিত করতে পারবে না। তো যে কারণে আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই, এবং এই লড়াই চলমান থাকবেই। তারা যতই উদ্বেগ প্রকাশ করুক, তারা যতই উদ্বিগ্ন হোক, তারা যতই কনস্পিরেসি থিওরি সামনে নিয়ে আসুক, তারা যতই প্রপাগান্ডা করুক, তারা যতই দমন পীড়ন চালিয়ে যাক, গোটা দেশকেই তারা কারাগারে পরিণত করুক, লাখ কোটি মামলার গিনেস বুকে নতুন নতুন রেকর্ড করার চেষ্টা করুক না কেন, মব সন্ত্রাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, এই বিচার বিভাগকে ইভেন্ট ম্যানেজ কোম্পানির মতো করে নিজের ইচ্ছে মতো রায় তারা বের করে নিয়ে আসুক না কেন, প্রতিরোধ চলমান থাকবেই এবং এই প্রতিরোধই শেষ পর্যন্ত বিজয়ী হবে। এবং মিছিল কমবে না, সরকার যতই উদ্বেগ প্রকাশ করুক, সরকার যতই লেলিয়ে দেওয়ার চেষ্টা করুক, মিছিল কমবে না, মিছিল বাড়বে, প্রতিরোধ বাড়বে। ঝটিকা মিছিল এখন লাখো মানুষের মিছিলে পরিণত হবে। এটি একটি নিউ নরমাল, এটি এই দখলদার সরকারকে উপলব্ধি করতে হবে এবং সেটি উপলব্ধি করেই নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে
এই নির্বাচনটি করার সুযোগ করে দিতে হবে। এবং আপনি দেখুন যে শুধুমাত্র একটি হচ্ছে যে খবরগুলো দেখছিলাম, তাতে দেখছিলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মানে আপনাদের দল, তারা অনেক ক্ষেত্রেই মুখ্য ভূমিকা রাখছে এই মিছিলগুলো মানে সংগঠনে এবং নেতৃত্ব দিতে। গ্রেপ্তারের তালিকাতেও তা বোঝা যাচ্ছে। কিন্তু সাদ্দাম, আপনারা এই অস্থিতিশীলতা কেন সৃষ্টি করতে চাইছেন দেশে? মানে আপনি না তো মিছিল কমবে না কেন? আপনারা নিষিদ্ধ, আপনারা কেন এই অস্থিতিশীলতা ঘটাবেন? দেখুন, স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশে এই কাজগুলো করা হচ্ছে। বাংলাদেশে স্থিতিশীলতা রয়েছে। বাংলাদেশে আপনি যখন মবের কারণেই সহিংসতার শিকার হয়ে মৃত্যুর সংখ্যা যখন হাজার অতিক্রম করে, নারীদের ধর্ষণের ঘটনা, মৃত্যুর ঘটনা যখন সহস্রাধিক করে, যখন সংখ্যালঘুদের নির্যাতন নিষ্পেষণের 3000-এর মতো অধিক ঘটনা যখন থাকে, যখন আইনের শাসন ন্যূনতম অর্থেও থাকে না, যখন সবাই বলে যে সরকার সেই আসলে নেই, সরকার আসলে আছে কিনা, কার্যকর কোনো সরকার আছে কিনা, রাষ্ট্র ব্যবস্থাটাই তো ভেঙে পড়েছে। যখন আপনি যখন এই বাংলাদেশের প্রত্যেকটি থানা যখন দখল করা হয়েছে, যখন লুট করা হয়েছে, যখন প্রধান বিচারপতি সহ বেশিরভাগ বিচারপতিকে অপসারণ করা হয়েছে, যখন বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে একসঙ্গে প্রধান শিক্ষক উপাচার্যদের বাতিল করে দেওয়া হয়েছে, যখন আপনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে এসে সচিব বানিয়েছেন, পুলিশের আইজিপি বানিয়েছেন, বাংলাদেশে কি স্থিতিশীলতা আছে? বাংলাদেশে কি স্থিতিশীলতা যদি থাকতো, বাংলাদেশে আপনার রেকর্ড গুলো কি সেটি বলে? বাংলাদেশে কি জিডিপি বেড়েছে? বাংলাদেশে কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে? বাংলাদেশে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি নিশ্চিত জায়গায় রয়েছে? বাংলাদেশের মানুষের কি স্বস্তি নিরাপত্তার জায়গাটি আছে? তো বাংলাদেশ স্থিতিশীল নেই। বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থা অতিক্রম করছে। এবং অস্থিতিশীলতার জায়গা থেকে আরেকটি বড় আতঙ্ক হচ্ছে মৌলবাদী রাজনীতি, যে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো যে নেটওয়ার্ক, তারা বাংলাদেশে অবাধে কর্মকাণ্ড করছে। বাংলাদেশে আপনি স্থিতিশীলতা কোথায় দেখেন? বাংলাদেশের সামরিক বাহিনী, যেই দেশপ্রেমিক সামরিক বাহিনী, আমাদের যে এটি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আপনার দায়িত্ব, তো বাংলাদেশে আপনি সামরিক বাহিনীকে রেখেছেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে আপনি রেখেছেন। বিজিবিকে আপনি রেখেছেন যে সীমান্তের নিরাপত্তার চেয়ে দেশের ভিতরে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে পাঠাতে হচ্ছে। এবং এটি বাংলাদেশের স্থিতিশীলতা নেই। বাংলাদেশের তো রাষ্ট্র ব্যবস্থাটি ভেঙে পড়েছে। বাংলাদেশ তো ললেস, সিকিউরিটিলেস রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং মিছিল দেখুন, মিছিল করা তো আপনার অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার। তা আপনি যখন মিছিল করছেন, সেই মিছিলকে সিকিউরিটি দেওয়া হচ্ছে পুলিশের দায়িত্ব, সেই মিছিলকে নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটি রাষ্ট্রের কাজ, কারণ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। তো জনগণের সেই সিকিউরিটিটা আপনি দেবেন। তো আপনি তো মিছিল করাটাকে অপরাধ মনে করছেন। তো তার মানে বাংলাদেশ তো আসলে রাষ্ট্র নেই, বাংলাদেশে তো আইনের শাসন নেই। তো সেটি প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি। আজকে দেখুন যে পার্টি অফিস, আওয়ামী লীগের পার্টি অফিস গুলো কি পরিণত করা হচ্ছে দেশব্যাপী লাখ লাখ মানুষের। আপনি এমনকি বলতে পারি, আমি যতটুকু আমাদের তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে, প্রত্যেক ইউনিয়নে আপনি পাবেন যে বাড়িঘর যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে। সংখ্যাটি যদি আপনি দেখেন, আপনি কল্পনা করতে পারবেন না যে বাংলাদেশে কি ধরনের অসহনীয় দুর্দমনীয় যন্ত্রণা ঘটনা বাংলাদেশের প্রত্যেক মুহূর্তেই ঘটে যাচ্ছে। এবং শিক্ষার্থীদের জায়গা থেকে আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে পার্টি অফিস বানিয়েছে, লেজুর ভিত্তিক রাজনীতির কারখানা বানিয়েছে। শিক্ষার্থীরা আপনি দেখুন শিক্ষার পার্সপেক্টিভ যে বাংলাদেশ কি স্থিতিশীল রয়েছে, এইচএসসি পরীক্ষা পর্যন্ত নিতে পারেনি। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা আজকে ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে নানা ধরনের কথা বলছে, একজন আরেকজনকে ঘায়ল করার চেষ্টা করছে। তার ছোট ভাই ছোট বোন স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, জুন মাস পার হয়ে গেছে, জুলাই মাস পার হয়েছে, তারপর তার বইগুলো পায়নি, লেখাপড়ার ভিত্তিতে রেজাল্ট পায়নি, চাকরি নেই, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কাছে কোনো চাকরির কোনো সুযোগ নেই। যে চাকরির বিষয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন হলো, এবং সেই আজকে বাংলাদেশে আপনি সরকারি খাত সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। সুপারিশের ভিত্তিতে আজকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হচ্ছে এবং বেসরকারি খাত বিপর্যস্ত। তো বাংলাদেশের ছেলেমেয়েরা তো নিশ্চিতভাবে একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বা আমাদের মায়েরা বাবারা এই স্বপ্নই তো দেখতো। তো আমাদের ছেলে মেয়ে তো আজকে সেই দুধে ভাতে তো উৎপাত শুরু হয়েছে। মানুষের জীবনে তো সেই স্বস্তির নিরাপত্তা নেই। তো যে কারণে আমাদের লড়াইটা হচ্ছে, আমাদের সেই স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াইটা করছি, স্বস্তি প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। গণতান্ত্রিক নাই, স্থিতিশীলতা নাই, তার উপরেই কি না আপনার কাছে আসি যে এই সাহস আপনাদের বাড়ছে, মানে ব্যাপক সাহস বেড়ে গেছে হঠাৎ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মানে এক এক জায়গায় এক এক সংগঠনের নেতৃত্বে মিছিল হচ্ছে। আমি RTV, BD News 24 এর মতো সংবাদ মাধ্যমে দেখছিলাম 1000 জনের বেশি মিছিল, ভিডিও তো দেখছি। তো সিলেটে, বগুড়ায়, নারায়ণগঞ্জে মিছিল হচ্ছে। মানে আপনারা কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা পুলিশের কাছ থেকে, সেনাবাহিনীর কাছ থেকে? কারণ দেখেন, শুক্রবারে একটা মিছিল করলো মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ মিলে ঢাকায়, যুবলীগও ছিল সেই যেখানে জাতীয় নাগরিক পার্টির সামনে বাংলা মোটরে
দুপুর 2টার সময় জড়ো হলো, 2:30টা থেকে মিছিল শুরু করলো, হ্যাঁ, এবং 1000 জনের মিছিল, ভিডিও দেখলাম পুলিশের সাথে ব্যানার টানাটানি হচ্ছে, ব্যানার দিল না সেই মিছিলকারীরা। আর পুলিশের রমনা জোনের ডিসি, উনি মানে সেই পুলিশ খুবই অ্যাক্টিভ, উনি পুলিশ কর্মকর্তা বললেন ওই 1000 জনের মিছিল থেকে 6 জন গ্রেফতার করা হয়েছে। আপনারা কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন যে এবার আপনারা ইচ্ছা মতো মিছিল মিটিং করতে পারবেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ সিগন্যালের রাজনীতি করে না, বরং আমরা দেশ বিরোধী অপশক্তিকে রেড সিগন্যাল দেখাচ্ছি। তারা সময় থাকতে বুঝেনি যে তাদের লাল বাতি চলে গিয়েছে, তাদেরকে খুব দ্রুতই প্রস্থান করতে হবে। এখন সুখে শান্তিতে সুন্দর মতো প্রস্থান করবে নাকি জনগণের রোষানলে পড়ে প্রস্থান করবে, এটি তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করবে। আর যে সাহসের বিষয়টি আপনি বলছেন, দেখুন, সাহস, অদম্যতা এটি তো ছাত্রলীগের জন্মের সাথে সম্পৃক্ত। ছাত্রলীগের জন্মের সাথে 48-এর 4 জানুয়ারি যে সাহসিকতার শুরু, সেটি কিন্তু 52-র ভাষা আন্দোলন বলেন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন বলেন, 62-র শিক্ষা আন্দোলন বলেন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 75 পরবর্তী সময়ে 81 পর্যন্ত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী শাসনের বুলেট গ্রেনেডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, 81-তে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে শেখ হাসিনার নেতৃত্বে 1996 পর্যন্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের দ্বারাই ফিরিয়ে আনার লড়াই, এবং 2001 থেকে 6 বিএনপি জামাতের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে দেশকে রক্ষার চেষ্টা করা, 1/11-এ আবারও বাংলাদেশকে বিরাজনীতিকরণের যে অপচেষ্টা, সেখান থেকে ফেরানোর উদ্দেশ্যে ফাইট করা, এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লড়াই, তার পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই, সুশাসনের বাংলাদেশ গড়ার যে লড়াই, একটি আধুনিক, উন্নত, স্বনির্ভর, সমৃদ্ধ 2041-এর উন্নত বাংলাদেশ গড়ার যে লড়াই, সকল ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাহসিকতা, অদম্যতার পরিচয় দিয়ে আসছে, এবং এটি অব্যাহত থাকবে। আর আমাদের সাহস বেড়েছে, সাহস কেউ বাড়াচ্ছে, এই জায়গাটিতে আমি বলতে চাই যে আমরা মানুষের সাহস বাড়াচ্ছি। মানুষ রাস্তায় নেমে আসতে চাচ্ছে, মানুষ চিৎকার করে বলতে চাচ্ছে আমরা আগেই ভালো ছিলাম, এই দেশটা এখন ভালো নেই, এই দেশটা একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। মানুষ যেন মন খুলে এটি বলতে পারে, সেই প্রেক্ষাপটটা সৃষ্টি করার জন্য আমরা রাস্তায় নামছি। আর আপনি খুব সুন্দর একটি বিষয় অবতারণ করেছেন, যেটি জাতির কাছে, আমাদের ছাত্রলীগের লক্ষ কোটি নেতাকর্মীর কাছে স্পষ্ট করা খুবই প্রয়োজন। প্রিয় বন্ধুরা, প্রিয় সহযোদ্ধারা, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটি বার্তা দেওয়া খুবই জরুরি যে আমাদের লড়াইটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে। আমাদের সাথে পুলিশ, আর্মি কোনো দ্বন্দ্ব নেই, দেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর সাথে আমাদের দ্বন্দ্বের কোনো অবকাশ নেই, বরং তারাও তো ভিকটিম। হাজার হাজার পুলিশকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদের মনেও তো রক্তক্ষরণ রয়েছে, তারাও তো রুটির ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে বাধ্য হয়ে এক প্রকার জীবন জীবিকার প্রয়োজন মেটানোর স্বার্থে এই অবৈধ সরকারের অধীনে চাকরি করতে বাধ্য হচ্ছে, তাদেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং পুলিশ বাহিনীর সাথে আমাদের কোনো প্রকার দ্বন্দ্বের অবকাশ নেই। কেউ কোনো মিছিলের ক্ষেত্রে, কোনো কর্মসূচির ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর সাথে কোনো কারো উস্কানিতে, কোনো দ্বন্দ্ব সংঘাতে আমাদের জড়ানো যাবে না। এবং ওই দিন যে পুলিশ বাহিনীর সাথে আপনি যে বিষয়টা বললেন, ব্যানার টানাটানি, দেখুন আমাদের কিন্তু ওখানে অনেক নেতাকর্মী ছিল, হাজারো নেতাকর্মী, তারা চাইলে অল্প কয়েকজন পুলিশের ভাই ছিলেন, তাদের সাথে যে কোনো ঘটনা ঘটতে পারত, কিন্তু এরকম কিন্তু হয়নি। ছাত্রলীগ, আওয়ামী লীগের কেউ পুলিশের সাথে কোনো প্রকার অসদাচরণ করেনি, খুব ভদ্রতার সাথে ব্যানারটি, তারা নিজেদের ব্যানার, নিজেদের রাজনৈতিক অধিকার নিয়ে তারা সচেতন ছিল, কোনোভাবে পুলিশের সাথে কোনো দ্বন্দ্বে জড়ায়নি। তো সুতরাং এই ধারাটি আমাদের অব্যাহত থাকবে। আর গ্রেপ্তার করে, হত্যা করে ছাত্রলীগের আর হারানোর কি আছে? লেখা নাই, পড়া নাই, জীবন নাই, জীবিকা নাই, ঘর নাই, বাড়ি নাই, পরিবারের ব্যবসা বাণিজ্য কিছু নাই, শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে আজকে আমরা দেখি পঞ্চগড়ে আমার ভাই ছাত্রলীগ কর্মী, তাকে ঘরে না পেয়ে তার মাকে কুপিয়ে হত্যা করা হয়। আজকে আমরা দেখি মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মীকে ঘরে না পেয়ে তার মা এবং চাচিকে পুড়িয়ে মেরে ফেলা হয় ঘরের মধ্যে আগুন দিয়ে। এর থেকে হারানোর কি আছে? আর কি হারাবো? হারানোর তো আর কিছু নেই। আজকে আমার শামীম মোল্লা ভাইকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়, ছাত্রলীগের অগ্রজ মাসুদ ভাইকে, পঙ্গু একটা মানুষ, আজ থেকে বহু বছর আগে তার পায়ের রক্ত কেটে ফেলা হচ্ছে, সেই মাসুদ ভাইকে পিটিয়ে পিটিয়ে, সে বেচারা একটু পানি খেতে চাচ্ছিল মৃত্যুর সময়, সেই পানি পর্যন্ত তাকে নসিব সুযোগ দেওয়া হয়নি, সেই মাসুদ ভাইকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমাদের হারানোর আর কি আছে? আজকে আমাদের লক্ষ লক্ষ ছাত্রলীগের ছেলেমেয়েরা ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। আরে ভাই, ছাত্রলীগের ছেলেমেয়েদের প্রথম
শব্দটি কি? ছাত্র, ছাত্রী। একজন ছাত্র, একজন ছাত্রী যদি তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকারটুকু থেকে বঞ্চিত হয়, ক্লাসের অধিকার থেকে বঞ্চিত হয়, পরীক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, তার জীবনে থাকেই বা কি? আজকে আমরা দেখি শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থীকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কলেজ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সার্টিফিকেট বাতিল করা হয়েছে। একজন শিক্ষার্থীর সারা জীবনের সম্পদ তার সার্টিফিকেট গুলো, তার মেধার মাধ্যমে, তার পড়ালেখা কষ্টের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সার্টিফিকেট গুলোই তো তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সেই সার্টিফিকেট পর্যন্ত যখন কেড়ে নেওয়া হয়, তাকে বিভিন্নভাবে বহিষ্কার করে অযাচিত ভাবে তার যে শিক্ষা জীবনকে বিনষ্ট করা হয়, তখন তো আর হারানোর কিছু থাকে না। আমাদের আর হারানোর কিছু নেই, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, এখন আমাদের সামনেই এগোতে হবে। আমাদের এই দুঃশাসন থেকে, অপশাসন থেকে, এই ইউনুসীয় শাসন থেকে, মগের মুল্লুক থেকে, মবের মুল্লুক থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে, 56,000 বর্গ মাইলের যে সার্বভৌম বাংলাদেশ সেটিকে রক্ষা করতে হবে। এটির আর বিকল্প নেই। এই বুঝটুকু, এই জ্ঞানটুকু সবার মধ্যেই এখন চলে এসেছে ছাত্রলীগের, এবং এই কারণেই আমাদের মিছিলগুলো বড় হচ্ছে। আমাদের যে 10 জন 12 জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল, সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে, এবং খুব দ্রুতই, সেদিন কিন্তু বেশি দূরে নয়, 1.5 লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে। এবং এই প্রকম্পিত হতে হতে খুব দ্রুততার সহিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সেদিন শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আপনি নিশ্চিত থাকুন, আজকে আমি হলফ করে বলছি, সমগ্র ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশনের কোনো একটি জায়গাও তিল ধারণের জায়গা হবে না। সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবে। এবং সেই যে যাত্রা, সেই যাত্রার কিছু ট্রেইলারই এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে হাজারের মিছিলগুলো, সেগুলো খুব দ্রুতই লক্ষ জনতার মিছিলে পরিণত হবে। এবং এই ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। যেই কথাটি দিয়ে শুরু করলাম আপনার এই প্রশ্নের উত্তর, যে আমরা কোনো সিগন্যালের অপেক্ষায় থাকি না, আমরা কোনো সিগন্যাল মেনে, সিগন্যাল ফলো করে রাজনীতি করি না, বরং আমরা সিগন্যাল দেই। আমরা যাদেরকে গ্রিন সিগন্যাল দেই তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, আমরা যাদেরকে রেড সিগন্যাল দেই তারা বাংলাদেশের রাজনীতি থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়। যেমনটি ইতিহাসের আস্থা করে ওই 71 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী নিক্ষিপ্ত হয়েছিল, সেই ইউনূসও আজকে ছাত্রলীগের রেড সিগন্যাল দিয়ে আগামীতে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। সাদ্দাম, আপনার এই ইনানের কথা শুনে মনে হচ্ছিল যে কয়েক মাস আগে আপনি সাক্ষাৎকারেই আমাকে বলেছিলেন যে মানে কয়েকজনের এই মিছিল খুব শিগগিরই 1000 জনের, লাখ জনের মিছিলে পরিণত হবে। তো 1000 জনের মিছিল দেখিয়ে আসলে একরকমের মানে চমৎকৃত তো করছেনই এক দলকে, আরেক দলকে একটা চমক দেখিয়েছেন, উদ্বিগ্ন করছেন, সে নিয়ে তো আলাপ করলামই। একদিকে হচ্ছে মিছিলগুলোতে যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে এবং বিশ্লেষকরা যেভাবে বিশ্লেষণ করছেন যে মানে সাধারণ মানুষ একরকমের মানে তাকিয়ে আছে, আপনাদেরকে ভয়ও পাচ্ছে না, প্রতিরোধ করছে না। কমাস আগেও কিন্তু আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষরা বলছিলেন আপনারা রাস্তায় নামা মাত্র আপনাদেরকে সাধারণ মানুষই বাংলার মাটিতে দাঁড়াতে দেবে না। এবং ওই যে একরকম আপনাদেরকে আগস্টে উৎখাত করা হয়েছে, জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ উৎখাত হয়েছে, এই কথাগুলো মিলিয়ে যে বিশ্লেষকেরা এই কথা বলতেন তারা একরকমের চমকিত এবং হতাশ হচ্ছেন বলে যদি ধরে নেই, আপনাদের সাহস বাড়ার পেছনে কি কাজ করছে? আপনার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে শুনেছিলাম, এই খবর জানি। আমরা শুনছি এস আলম মানে টাকা দিয়েছে, ব্যাপক বিরাট পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নামছে, সেপ্টেম্বরে ঢাকা দখল করে ফেলবে। অন্যদিকে সাধারণ মানুষ আপনাদেরকে উৎখাত করতে চাইছে না, আবার মিছিলেও নাকি যোগ দিচ্ছে। আমি ডিডি নিউজে পড়ছিলাম, মিছিলে যোগদানকারীরা বলেছেন যে পাশ থেকে এসে মিছিলে যোগ দিয়ে সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে আপনারা কি মানে ঢাকা দখলের জন্য প্রস্তুত? মানে ইনানের কথা শুনে মনে হলো এটা নয়া দিগন্ত আমার দেশের খবর না, মানে আপনারা আসলেই ভাবছেন একদিন ঢাকা দখল নেবেন আর শেখ হাসিনা প্লেনে করে নামবেন? ধন্যবাদ। প্রথমে যদি বলি সেটা হচ্ছে যে এই ছাত্র জনতা টার্ম এবং এটির মাধ্যমে মবকে বৈধতা দেয়, এটি আমি বরং বলবো যে এটি জুলাইয়ের 14, 15, 16 তারিখ থেকে এটি মঞ্চস্থ হয়েছে। এবং ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে কারা, সেটি বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। গোটা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব কারা চালিয়েছে, বিএনপি, জামায়াত শিবির, ছাত্রদল সহ সুনির্দিষ্ট রাজনৈতিক দল। কিন্তু আপনি বলে দিচ্ছেন, বলার সময় বলে দিচ্ছেন যে সাধারণ জনগণের সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই। সাধারণ জনগণ
আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের মুক্তিযুদ্ধের স্মারক কোনো কিছুতে আঘাত করেনি, বরং সেটি রক্ষা করার জন্যই সাধারণ মানুষ কাজ করেছে। এবং সাধারণ মানুষের আপনি টেন্ডারটা নিয়ে নিজের ইচ্ছে মতো সেটিকে ব্যবহার করছেন, এবং অতি ব্যবহারে এটিও জীর্ণ হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু এটি বিশ্বাস করে না, বরং এটি এক ধরনের কৌতুক হিসেবে মানুষের কাছে প্রতিভাত হচ্ছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে আমাদের এই লড়াইটা তো যেহেতু গণতন্ত্রের লড়াই, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই, এমনকি জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সরকার তো তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, এই সরকার তো নিরপেক্ষ তদন্তের কোনো সুযোগ দেয়নি। এবং সে কারণেই কিন্তু সেটি ন্যায় বিচারের প্রশ্ন হোক, মানবাধিকারের প্রশ্ন হোক, গণতন্ত্রের প্রশ্ন হোক, স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নটি হোক, তা আমাদের কিন্তু এই লড়াইয়ের অনেকগুলো আইনি, নৈতিক, রাজনৈতিক, গণতান্ত্রিক দিক রয়েছে। তো এই সংগ্রাম স্বাভাবিকভাবেই বিজয়ী হবে। এই সংগ্রামকে আপনি কতদিন রুদ্ধ করতে পারবেন সেটিরও কিন্তু একটি টাইম লাইন রয়েছে। তো আমরা মনে করি যে আমরা একটা সেই লড়াইয়ের একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, এবং এই লড়াইটা চলমান থাকবে। এবং আমাদের যে বিষয়টি আপনি বললেন, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি কিন্তু এই লড়াইয়ের তার জায়গাটি কি, প্রেরণাটি কি বা সম্পৃক্ততাটা কিন্তু জনগণের সঙ্গে, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী নয়, তৃণমূলের মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক, এই মেহনতি মানুষের সঙ্গে কিন্তু শেখ হাসিনা নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এবং এই মেহনতি মানুষের দোয়া, ভালোবাসা, ভরসাই কিন্তু শেখ হাসিনার সত্যিকারের ব্যাংক ব্যালেন্স। এটি হচ্ছে শেখ হাসিনার রাজনীতিতে বিনিয়োগকারী হচ্ছে বাংলাদেশের জনগণ, কোনো এস আলম বা কোনো অন্য কেউ নয়। এবং বাংলাদেশের জনগণই সেই জায়গাটি তৈরি করে দেবে বলে আমি মনে করি। এবং মানুষ কিন্তু সেই জায়গাটাই স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ করে বা করবে এটি বাস্তবতা কিংবা এটি আমরা চাই এটি তো নয়, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা দেখতে চায়। এমনকি আপনি জিজ্ঞেস করবেন তৃণমূলের নেতাকর্মী, তারাও কিন্তু দেখবেন যে অনেকেই বলবে যে সবাই প্রতিযোগিতামূলক রাজনীতি থাকুক, গণতান্ত্রিক রাজনীতি থাকুক, এই জায়গাটা কিন্তু সবাই চায়, বাংলাদেশের মানুষই সেটি চায়, বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ জনগণই এটি চায়। কিন্তু আজকে যখন আপনি আওয়ামী লীগকে ঘায়েল করছেন, দমন পীড়ন করছেন, রাষ্ট্রকে দমন পীড়ন যন্ত্র হিসেবে ব্যবহার করে সেই কাজটা করার চেষ্টা করছেন, শান্তি প্রতিষ্ঠা করতে পারেন অন্যায় নির্যাতনের স্টিমরোলা প্রতিষ্ঠা করার মাধ্যমে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত তার শেষ কথা বলবেই। সে কারণে আমাদের মিছিলগুলোতে কিন্তু মানুষ সমর্থন পাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে, সাড়া দিচ্ছে এবং আশ্রয়ও দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষ এগিয়ে আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ করে সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু করছে, অথচ অনেকের সঙ্গে কিন্তু যোগাযোগ নাই, তার সেজন্য তাকে স্বস্তি দেয়া, তাকে ভরসার জায়গাটা দেয়া, তো সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু সেটি করছে। যে কারণে আমি মনে করি যে এই লড়াইটা চলমান থাকবে। এই লড়াইয়ের রাস্তা একটাই, এই লড়াই কেবল বেগবান হবে। এই লড়াইয়ের এই ফয়সালা হচ্ছে একটাই, সেটি হচ্ছে যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে, সেটির মাধ্যমে বাংলাদেশের জনগণের রায়টি প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনার লক্ষ্য কিন্তু সেটি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের অধিকারের নিশ্চয়তা দেওয়া, বাংলাদেশে স্থিতিশীলতা তৈরি করা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে, যে সার্বভৌমত্বকেও আজকে কম্প্রোমাইজের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে, যে স্বাধীনতাকেও আজকে দর কষাকষির বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে। আপনার ক্ষমতার থাকা না থাকার বিষয়টিকে আপনি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটির সঙ্গে আপনি জুড়িয়ে দিচ্ছেন। আপনি আপনার আওয়ামী লীগকে দমন করার জন্য আপনি মৌলবাদী রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, যেটি বাংলাদেশের যে সোশ্যাল ফ্যাব্রিক সেটিকে আসলে নষ্ট করে দিচ্ছে। আমাদের এই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা সেটিকে কোনোভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তো যে কারণে এই সরকার কিন্তু জুয়া খেলছে বাংলাদেশের জনগণের জীবন নিয়ে, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। তো সে কারণে আমি মনে করি যে লড়াই অনিবার্য, প্রতিরোধ অনিবার্য এবং বিজয়ও অনিবার্য হবে বলেই এটি আমার সেপ্টেম্বরে নাকি ঢাকা দখল করতে চেয়েছিলেন, গোয়েন্দা তথ্য ছিল, তো সেপ্টেম্বরে ঢাকা দখল করতে পারবেন? দেখো, আমি মনে করি যে এই লড়াইয়ের টাইমলাইন জনগণই নির্ধারণ করবে, এবং এই লড়াইয়ের নির্ধারকও বাংলাদেশের জনগণই থাকবে, এবং আন্দোলনের স্বাভাবিক প্রক্রিয়া, কৌশলগত স্বাভাবিক প্রক্রিয়া, সকল বিষয়ের আলোকেই আমি মনে করি যে এই একটি পরিণতির দিকে যাবে এবং বাংলাদেশের নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবেই। এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে এই সমস্যাটির একটি সমাধান হবে। যতদিন না আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন আপনি করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি দেখবেন, আপনি এটি নিশ্চিতভাবে মনে করবেন যে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটি, স্থিতিশীলতার সংকটটি থেকেই যাচ্ছে। তো আমি মনে করি যে এই টাইম লাইনটি বড় এগিয়ে আসবে, কারণ মানুষের ক্ষোভ, মানুষের অসন্তোষ, মানুষের উপর যে ধরনের নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সে কারণে কিন্তু মানুষের ক্ষোভ এবং প্রতিরোধের স্পৃহাটি ক্রমান্বয়ে আরো বাড়ছে। এবং আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা তো সেটি প্রমাণ করেছে। সাহসের সমুদ্রের মতো বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরাই তো
একটা গণতান্ত্রিক স্রোত গোটা বাংলাদেশে তারা তৈরি করার চেষ্টা করছে, এবং ছাত্রলীগই সেটি করবে। এবং আমি বিশ্বাস করি যে কারণ এটা শুধুমাত্র দলীয় শক্তির বহিঃপ্রকাশ হিসেবে এটি আমি মনে করি না, বরং সময়ের প্রয়োজনেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এটি বাস্তবায়ন করবে। তরুণ প্রজন্মের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাংলাদেশে ছাত্রলীগের ছেলেমেয়েরা সেটি করবে। কারণ আমাদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের দলীয় স্বার্থ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, অর্থবিত্ত সেটি নয়। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ একটি মানবাধিকার ভিত্তিক দেশ হবে, বাংলাদেশ একটি ন্যায় বিচার ভিত্তিক দেশ হবে, বাংলাদেশের সকল মানুষের অধিকার থাকবে এবং আমাদের সমৃদ্ধ রাজনীতির পথপানে বাংলাদেশ এগিয়ে যাবে, সেটি নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম। যে কারণে সংগ্রামটি যেহেতু ন্যায়সঙ্গত, সংগ্রামটি যেহেতু জনগণের সমর্থন আছে, তো জনগণই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে, এটির টাইম লাইনও জনগণ নির্ধারণ করবে। এই আন্দোলনের পরিণতি, আন্দোলনের সফলতার গল্পটিও জনগণই লিখবে বলে মনে করি। ইনান, এই যে আপনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে মিছিল ক্রমাগত বড় হবে, এবং আমি বলছিলাম যে সাদ্দাম কয়েক মাস আগেও বলছিলেন যে মিছিল ক্রমাগত বড় হবে। আপনারা নেতৃবৃন্দ, ছাত্রলীগের কথাই যদি বলি, আপনারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুজনই মানে আত্মগোপনে আছেন, বা আত্মগোপন বলা ঠিক হবে না, কারণ আপনারা কথা বলছেন, যোগাযোগ রাখছেন, সবই করছেন, মানে আপনারা দেশে থাকতে পারেন নাই। আপনারা সংগঠনটাকে এত দ্রুত সংগঠিত করলেন কি করে? মানে আওয়ামী লীগের তো কোথাও কোনো সংগঠন নাই, আমরা অনেক বছর শুনলাম, ক্ষমতায় থেকে থেকে সংগঠন নাই। মানে এই সময়ে এত মামলা, গ্রেফতার, আপনারা যে নির্যাতনের কথা বলেন, এসবের পরেও সংগঠনগুলো সংগঠিত হলো কি করে? এই যে ঢাকার বাইরে এই এত রকম মিছিল, কখনো মশাল মিছিল, কখনো ঝটিকা মিছিল, ব্যানার চলে এসেছে এখন, ফেস্টুন চলে এসেছে এখন, মানে সংগঠিত করছেন কি করে আপনারা এই দলগুলোকে? জি, ধন্যবাদ। সংগঠন আসলে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, যেই সংগঠনই বলি না কেন, আমাদের সবারই অভিভাবক একজন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এবং শুধু বাংলাদেশ নয়, আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এইরকম কোন সংগঠক আর কখনো এসেছেন কিনা, এটি আসলে একটি গবেষণার বিষয়। সংগঠক শেখ হাসিনা করা যেতে পারে, কারণ শেখ হাসিনার সাংগঠনিক যে ক্যাপাসিটি এবং সাংগঠনিক যে ক্যাপাবিলিটি, এটি আসলে আমাদের বয়সে, আমরা এই 5 আগস্টের পরে যেভাবে দেখলাম, এভাবে তো আর দেখার সুযোগ হয়নি। এর আগে গল্প শুনেছি 81-তে দেশে ফেরার পর একটি ভঙ্গুর রাজনৈতিক অবস্থা থেকে কিভাবে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করে এই আওয়ামী লীগ অমুক গ্রুপ, আওয়ামী লীগ তমুক গ্রুপ সব বাদ দিয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের গ্রুপ, এই জায়গাটিতে নিয়ে আসার গল্পগুলো শুনেছিলাম। কিন্তু 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা যে রাজনৈতিক ক্যালিবার দেখিয়েছেন, এটি আসলে হ্যাটস অফ টু হার না বললে কৃপণতা হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একজন সংগঠক হিসাবে ওনার যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ওনার যে অসাধারণ নৈপুণ্য, এরই ফলাফল হচ্ছে আজকে এই সংগঠনের ঘুরে দাঁড়ানো। এবং নেত্রী আর তার তৃণমূলের কর্মীরা, এই ক্ষেত্রে আমাদের কারো কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নেই, ভাওতাবাজি করার সুযোগ নেই, চাপাবাজি করার সুযোগ নেই যে আমি হাং করেছি, আমি তাং করেছি। সকল ক্রেডিট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার তৃণমূলের কর্মীদের, তার অসহায় খেটে খাওয়া কৃষক শ্রমিক লেভেলের যে কর্মীরা রয়েছে, একেবারে ছাত্রলীগের ছাত্র হলে কাল কোথায় থাকবে, কিভাবে তার ভাতের আহার জুটবে, এটিরও নিশ্চয়তা নেই। সেই কর্মীটি এই ক্রেডিটের আসল হকদার বা দাবিদার। এবং তার অনুপ্রেরণা কোথায়, তার অনুপ্রেরণার উৎসটি কোথায়, তার যে মোরাল যে বুস্টার, এটি কিভাবে হলো, এটি হয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে। আপনারা জানেন কিনা আমি জানি না, বঙ্গবন্ধু কন্যা কিন্তু 5 আগস্টের পর থেকে আমার মনে হয় উনি সরাসরি ওভারফোন কথা বলেছেন কয়েক লক্ষ নেতাকর্মীর সাথে, সরাসরি বিভিন্ন গ্রুপে, এখানে সেখানে, এভাবে ওভাবে, মানে কোটির উপরে নেতাকর্মীর উনি ভয়েস সরাসরি নিজে শুনেছেন। এবং কোটির উপরে নেতাকর্মী সরাসরি, এটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তায় নয়, সরাসরি ওনার ভয়েসটি শুনতে পেরেছেন। এবং শেখ হাসিনার যে ওই কণ্ঠ, শেখ হাসিনার যে আওয়াজ, শেখ হাসিনার কণ্ঠে যে মায়া, শেখ হাসিনার কণ্ঠে যে প্রগাঢ়তা, শেখ হাসিনার কণ্ঠে যে ভালোবাসা, শেখ হাসিনার কণ্ঠে দেশের প্রতি যে মমত্ববোধ, শেখ হাসিনার কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে কমিটমেন্ট, এই সবকিছুই আমাদের তৃণমূলের কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। শেখ হাসিনা একজনই, শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষেত্রে একটি অপরিহার্য নাম, ছাত্রলীগের কর্মীদের বেঁচে থাকার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম, বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম, শান্তির ক্ষেত্রে, সমৃদ্ধির ক্ষেত্রে,
উন্নয়নের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, নির্বিঘ্নতার ক্ষেত্রে, দেশের সকল সূচকের ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্যতার নাম। এবং শেখ হাসিনার এই অপরিহার্যতাই সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদেরকে সংগঠিত হতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। আমরা যারা নেতা গোছের রয়েছি, বরং আমরা শেখ হাসিনার বার্তাগুলোই এই তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমাদের যে চেইনগুলো রয়েছে, চ্যানেলগুলো রয়েছে, সেগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং সেই বার্তা নিয়ে তৃণমূলের কর্মীরা আজকে শেখ হাসিনার প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, আজকে বাংলাদেশের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, লাল সবুজের পতাকার প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, নারী স্বাধীনতা, নারীর অধিকারের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে সামিল হয়েছে। এবং এই লড়াই ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই যে ন্যায়ের সাথে অন্যায়ের ফুটবল ম্যাচ, এখন এই ফুটবল ম্যাচটি 90 মিনিটে শেষ হবে, এক্সট্রা টাইমে শেষ হবে, টাই ব্রেকারে শেষ হবে, না পেনাল্টি শুট আউটে শেষ হবে, এটির সিদ্ধান্ত বা এটির জাজমেন্ট বা এটির প্রেডিকশন আমরা এখনই করতে পারছি না। তবে হ্যাঁ, এটুকু নিশ্চিত করেই বলতে পারি, 90 মিনিটে হোক, এক্সট্রা টাইমে হোক, টাই ব্রেকারে হোক আর পেনাল্টি শুট আউটে হোক, বিজয় কিন্তু এই ন্যায়ের পক্ষের শক্তিরই হবে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরই হবে, সত্যের পক্ষের শক্তির হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে যে শক্তি রয়েছে তাদেরই হবে। সাদ্দাম, শেষ প্রশ্ন করে শেষ করি। এক, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই বয়ান আর কাজ করবে না। ডাকসু জাকসু নির্বাচনের পর কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকই খুব আস্থার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা বলছেন। কাজে এই যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিজয়ী হবে বলে তো ইনান শেষ করলেন, সেই বিষয়টাই জানতে চাই। আর আমি জানতে চাই, আপনারা কোনো রাগঢাক রাখছেন না যে ইউনূস সরকারের পতন ঘটানো এখন আপনাদের রাজনৈতিক লক্ষ্য, তো কিন্তু ডক্টর ইউনূসের পতন ঘটলে, ইউনূস সরকারের পতন ঘটলেই কি আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? বিএনপি, জামায়াতে ইসলামী এখন যদি আপনাদের মিছিলগুলোকে রাজপথে প্রতিরোধ করতে চায়, আপনাদের কি কৌশল হবে? কেন তারা প্রতিরোধ করছে না সে প্রশ্ন আমি বলছিলাম যে এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেনও তুলছিলেন। তো সে এক প্রশ্ন, তারা প্রতিরোধে নামলে আপনারা কি করবেন? আর মানে ইউনূস সরকারের পতন হলেই আপনারা রাজনীতিতে ফিরতে পারবেন বলে মনে করছেন কেন? শেষ প্রশ্ন। এক হচ্ছে যে মুক্তিযুদ্ধ বরং দিন দিন আরো শক্তিশালী হবে এবং সেটি আজকে দেখুন ধানমন্ডি 32 নম্বর ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, কিন্তু গোটা বাংলাদেশটাই আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে প্রত্যেকটা ঘরই ধানমন্ডি 32 নম্বরে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা করা হয়েছে গণভবনে, আজকে গোটা দেশটাই শেখ হাসিনার উঠানে পরিণত হয়েছে। এটি আসলে কি দেখুন, আজকে পরাজিত শক্তি তাদেরকেও কিন্তু মুক্তিযুদ্ধের ভেগ ধারণ করতে হচ্ছে এবং এটি প্রমাণ করে যে মুক্তিযুদ্ধের শক্তির জায়গাটা কোন জায়গায় গেছে, কতটুকু শক্তিশালী হচ্ছে। এবং মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধ তো একটা যেমন আমাদের স্বাধীনতার আন্দোলনের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের নতুন সূচনার সূতিকাঘাত, একই সঙ্গে এটি তো আদর্শিক অঙ্গীকারের বুনিয়াদ গুলো আমাদের তৈরি করে দিয়েছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা গণতান্ত্রিক হবে, আমাদের সমাজ ব্যবস্থাটা গণতান্ত্রিক হবে। সেই গণতন্ত্রের প্রশ্নটি তো বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি বিস্তৃত হচ্ছে, সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হচ্ছে। যত বেশি গণতান্ত্রিক আন্দোলন হবে সেটি তো আসলে মুক্তিযুদ্ধের আন্দোলনই। বাংলাদেশে আপনি যখন সাম্প্রদায়িক রাজনীতির বিস্তৃতি ঘটানোর চেষ্টা করা হবে এবং যুদ্ধে যখন মানুষ রুখে দাঁড়ানোর চেষ্টা করবে, ধর্মনিরপেক্ষ মূল্যবোধের কথা বলবে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, তো সেটি তো মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার সংগ্রামী, দেখানো রিসেট বাটন, সেটিকে ধূলিসাৎ করে দিয়ে মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করার সংগ্রামী তো এটি। এবং এই ন্যায় বিচার, মানবাধিকার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়টি জড়িয়ে রয়েছে। আপনি দেখুন জুলাই আগস্টে আন্দোলন যারা করেছে এবং আন্দোলনে যারা বিভ্রান্ত করেছে, সেই বিভ্রান্ত করার জন্যও কিন্তু বলতে হয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তাদেরকে কিন্তু বলতে হচ্ছে দাবিয়ে রাখতে পারবে না। তো সে কারণে কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম, এটি শুধুমাত্র মুক্তিযুদ্ধ তো ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয় নয়, এটি বাংলাদেশের সকল মানুষের জীবনের একটি অমীয় সাহসের ধারা হচ্ছে মুক্তিযুদ্ধ। তো যে কারণে বাংলাদেশের মানুষের যে সামাজিক রাজনৈতিক বোধ, সেখানে যে সিম্বল গুলো আপনি দেখবেন, সেখানে গান, সাহিত্য, ইতিহাস যদি দেখেন, আপনি জীবনধারা যদি দেখেন, বাংলাদেশের মানুষ যে ধরনের জীবনধারা, যে ধরনের লাইফস্টাইল পছন্দ করে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা যেরকম, সামাজিক উপকরণ গুলো যেরকম, যে কারণে মুক্তিযুদ্ধ বাংলাদেশে আসলে সর্বতভাবেই আসলে জড়িয়ে রয়েছে এবং এটি কোনো অপশক্তির পক্ষে এটি আসলে পরাজিত করা সম্ভব নয়। যে কারণে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ আরো তীব্রভাবেই ফিরে আসবে, মুক্তিযুদ্ধ আরো শক্তিশালী ভাবেই ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষের জীবন কাটিয়ে এই মুক্তিযুদ্ধই থাকবে এবং সেটি হচ্ছে যে আমাদের অঙ্গীকারগুলোর জন্য, সেটি হচ্ছে আমাদের স্বপ্নগুলোর জন্যই বলে আমি মনে করি। আরেকটি হচ্ছে যে আপনি যেটি বললেন যে আমাদের প্রত্যাবর্তন যেটি বিষয়,
সেটি অবশ্যই, কারণ বাংলাদেশে বর্তমান সরকার যেহেতু নিরপেক্ষতা দেখাতে পারছে না, বর্তমান সরকারের যেহেতু প্রশাসনিক দক্ষতাও নেই, বর্তমান সরকার যেহেতু এই গত 12 মাসে তার সেটি প্রমাণও তারা রাখতে পারেনি, তো সে কারণে কিন্তু এটি এমন একটি সরকার যে সরকার কিন্তু নির্বাচনটি স্বচ্ছতার সঙ্গে হবে। যেই নির্বাচনের ফলাফল একটা ছাত্র সংসদ নির্বাচনের 11,000 ভোটের ফলাফল, যেখানে 67% ভোট পড়ে, সেই ফলাফল দিয়ে যদি আপনার 3 দিন অতিক্রান্ত হয় এবং সংখ্যাগরিষ্ঠ প্যানেলকে যদি নির্বাচন থেকে সরে আসতে হয়, তাহলে এই সরকার নির্বাচন থেকে দেবে কাদের নিয়ে? এই সরকার নির্বাচনটি আসলে দেবে, সেটি তো কোনোভাবেই কোনো বাস্তবসম্মত নয়। গণতন্ত্রের কোনো পাটিগণিতেই এই সরকার একটি নির্বাচন করতে পারবে এটি মেলানো সম্ভব নয়, এবং বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের সংবাদ মাধ্যম সেটি কিন্তু বলছেই। তো সে কারণে আমরা মনে করি যে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে, এবং নিরপেক্ষ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই, এবং তাদের আওতাধীনে যদি আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি আমরা করতে পারি, যেই সরকারের নিরপেক্ষতা থাকবে, যেই সরকারের দক্ষতা থাকবে, যেই সরকারের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিটি থাকবে, এবং যেই সরকার জনগণের সমর্থনটি অর্জন করতে পারবে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো। এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, ছাত্রলীগের প্রত্যাবর্তন সেটি নয়। আমরা বাংলাদেশের 5ই আগস্টের লড়াই আমাদের নতুন করে শুরু করার কিছু নেই। লড়াই 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে, লড়াই চলমান রয়েছে, এবং আমাদের নেতাকর্মীরা, আমাদের আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের সংগ্রামটি বসবাস করছে। আমাদের মেঠোপথে, আমাদের রাজপথে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের গ্রামে গঞ্জে, মফস্বলে, সচিবালয়ে আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীরা এবং বাংলাদেশের সেই জায়গা থেকে সংগঠিত হচ্ছে। সে কারণে প্রত্যাবর্তনের গল্প নয়, বরং আমাদের উত্থান হবে। বাংলাদেশের ভেতর থেকেই, বাংলাদেশের মাটি থেকে আমাদের আন্দোলনটি উত্থিত হবে, এবং সেটির মাধ্যমে বাংলাদেশে একটি ফয়সালার পথকে আমরা পাবো, এবং ছাত্রলীগ সেখানে আরো প্রাসঙ্গিক হবে। আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে দখলদার সরকার, আমাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে, কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা তো জানে যে সে ছেলে মেয়েটি হয়তো ছাত্রলীগ করে না, কিন্তু সে যখন এই কপালে লাল সবুজের পতাকা বেঁধে আন্দোলন সংগ্রামে অংশ নেয়, সেই লাল সবুজের পতাকার ডিজাইনার তো বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ছেলেমেয়েরা যখন স্কুলে কলেজে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গায়, সেই জাতীয় সঙ্গীতের প্রস্তাবক এবং সেই জাতীয় সঙ্গীতকে আনুষ্ঠানিকভাবে রূপদান, সেটি তো বাংলাদেশ ছাত্রলীগের করে দেয়। আমাদের মানচিত্র, আমাদের গণতন্ত্র, সকল কিছুর সঙ্গেই তো বাংলাদেশ ছাত্রলীগ জড়িত রয়েছে। তো এই সংগঠনটির মালিকানা তো আমাদেরও নয়, এই সংগঠনটির মালিকানা বাংলাদেশের মানুষের। এটি একটি গণসংগঠন। তো সে কারণে আমরা মনে করি যে আমাদের সেই গণতান্ত্রিক সংগ্রামটি শক্তিশালী হবে, সেই গণতান্ত্রিক সংগ্রামটি সফল হবে, এবং এই দখলদার ফ্যাসিস্ট ইউনূসকে বিদায় নিয়ে বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণ কাছে ফিরে দিতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে, আমি শেষ করছি, যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন যে সামরিক আইন প্রত্যাহার, যদিও সেটি সে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক, সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে দিতে হবে, যেভাবে হত্যা করা হচ্ছে তার তদন্ত করা হবে, এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঠিক এরকম ভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে, নিরপেক্ষতা বজায় রেখে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যেভাবে দলীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সেটি থেকে বাদ দিয়ে সকল কিছু তদন্ত করে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের কাছে ফিরে, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করার মাধ্যমেই বাংলাদেশের বিদ্যমান সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজতে হবে বলে মনে করি। অনেক ধন্যবাদ ইনান। আপনি যদি শেষ কিছু যোগ করতে চান। আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি কিছু যোগ করতে চান? না, আসলে যোগ করার কিছু নেই। আপনাকে অনেক ধন্যবাদ। তবে যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে জামাত বিএনপি যদি বাধা দেয়, বাধা দিতে আসুক না, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, অসুবিধা নেই। আমরাও আমাদের জায়গা থেকে প্রস্তুত রয়েছি সকল বাধার জিনজির ভঙ্গ করে, ভেঙে দিয়ে, চুরমার করে আমরা আমাদের নতুন সূর্যের পথে, এই আওয়ামী শক্তির, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির পুনরুত্থানের পথে আমরা এগিয়ে যাব। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, বার্তা স্পষ্ট। অসংখ্য ধন্যবাদ শেখ ওয়ালি আসিফ ইনান, ধন্যবাদ সাদ্দাম হোসেন, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ সবাইকে।